হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ক্লাস 18। আজকে আমরা এই ক্লাসে শিখব মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ফ্রেজেস ইডিওমেটিক। আজকে আমরা প্র্যাকটিস সেট 3 করতে চলেছি। ওকে, তোমাদের এটা কীরকমভাবে আসে আমি আরও একবার মনে করিয়ে দিই। টোটাল 10 নম্বরের প্রশ্ন আসে, অন্তত লাস্ট ফিউ ইয়ার্সে তো আমরা তাই দেখেছি। 5টা প্রশ্ন থাকে, 2 করে 10 থাকে। এবার এটা স্থান কাল পাত্র বিশেষে হয়তো বদলাতেও পারে, কিন্তু এই জিনিসটা আসবে এটুকু কনফার্ম। ওকে, তো এখানে আমরা আরও প্রায় 50টা প্র্যাকটিস দেখতে চলেছি। এর আগে আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 এই দুটো করিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা প্র্যাকটিস সেট 3 প্র্যাকটিস করব। অ্যাজ ইউজুয়াল আমাদের এটা প্র্যাকটিস করার 3টে স্টেপ হতে চলেছে। আমরা প্রথমে ইডিয়ামস এবং ফ্রেসেসটার সাথে পরিচিতি লাভ করব, যে এই ইডিয়াম বা ফ্রেসেস কীরকমভাবে আসে, সেটার মানেটা জানবো, অর্থাৎ সেটার মিনিং। এবার সেই মিনিংটাকে আমাদেরকে যেখানে লিখতে বলা হয় মিনিংফুল সেন্টেন্স লেখো, মিনিংফুল সেন্টেন্স অবধি নিয়ে যাবো, এবং তারপর অবশ্যই সেটা একটা বাংলা মিনিং বলে দেবো, যাতে তোমরা রিভিশন করতে পারো যখন তোমরা এই নোটটা পড়বে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো এবার এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথম রয়েছে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। ক্রাই ওভার স্পিল্ট মিল্ক মানে যে দুধটা পড়ে গেছে তার উপরে কাঁদার কথা বলা হচ্ছে, যেটা আমাদের করা উচিত নয়। তো আমরা এটাতে মিনিং অনুযায়ী কি লিখতে পারি, কমপ্লেন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড। অর্থাৎ এমন কোনো একটা বিষয়ের ব্যাপারে কমপ্লেন করা বা এমন একটা কিছুর ব্যাপারে ভাবা যেটা আর বদলাবে না। ঠিক আছে, কমপ্লেন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জ, এমন একটা ভবিষ্যৎ যে ভবিষ্যৎটা বদলাবে না, তুমি কাঁদো বসে থাকো। মানে যদি খুব সহজ একটা উদাহরণ দিই, ধরো ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস প্রিলিমস কথার কথা বলছি, প্রিলিমস ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমস ধরো ইনকেস তোমার খারাপ হয়েছে, তুমি সেটার উপরে মন খারাপ করে বসে আছো, তুমি 2024-এর ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ না, তুমি মিসেলেনিয়াসটার প্রিপারেশন ঠিক করে নিচ্ছ না, সেটা তো অন্যায় এক ধরনের। কারণ যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। ঠিক আছে, পাস্ট ইজ আ হিস্ট্রি, আমরা জানি টুমোরো ইজ আ মিস্ট্রি। যেটা আমাদের কাছে আছে সেটা প্রেজেন্ট। তাই সেন্টেন্সে আমরা দেখবো দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং ওভার স্পিল্ট মিল্ক, লেটস ফিক্স দ্য প্রবলেম। অর্থাৎ যা হয়ে গেছে তাতে দুঃখ করার কোনো মানে নেই, চলো সমস্যার সমাধান করি। ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড। এরপরে আমরা পরেরটা দেখবো 102। প্রত্যেকের সামনে 102 রয়েছে, প্লিজ একটু নজর দেবে। 102, সরি, আ পেনি ফর ইউর থটস। এটা আমি আগেও করেছি, তাই প্র্যাকটিস এটা আরেকবার রিভিশনের থ্রু করিয়ে দিচ্ছি। পেনি ফর ইউর থটস খুব ইম্পর্টেন্ট। তো এখানে বলা রয়েছে আস্ক সামওয়ান হোয়াট দে আর থিঙ্কিং, অর্থাৎ কাউকে জিজ্ঞেস করা যে সে কি ভাবছে। সেই জন্যই প্রশ্নটা করা হয় যে পেনি ফর ইউর থটস। আমি এর আগেও এটা বলেছি যে এটাতে এই প্রশ্নটা আসতে পারে যে বাতানে কা কিতনা পয়সা লোগে। ওকে, সেই জন্য পেনি ফর ইউর থটস। সেন্টেন্স, ইউ সিম কোয়াইট টুডে, আ পেনি ফর ইউর থটস, অর্থাৎ তোমাকে আজকে অনেকটা চুপচাপ দেখাচ্ছে। ঠিক আছে, তো তুমি বলার জন্য কি নেবে সেরকম। এরপরেরটা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। ঠিক আছে, বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে স্টে আপ লেট ওয়ার্কিং। বার্ন দ্য মিডনাইট অয়েলেও আমি এখানে যে রিভিশন ফেজে এনেছি। ঠিক আছে, মানে এখানে যতগুলো তোমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পড়বে, প্রত্যেক ক্লাসে কিছু না কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আমি এখানে অ্যাজ আ রিভিশন ম্যাটারে আনবো, যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের কিছু কিছু ক্লাসে কিছু কিছু এক্সপ্লেনেশনস দিয়ে আমি আবার বোঝাবো। তো বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে অনেক রাত অবধি পরিশ্রম করা। অর্থাৎ আমরা আমাদের জীবনে দেখেছি যে আমরা অনেক কিছু দিয়ে অনেক রাত অবধি পরিশ্রম করি যখন আমাদের কোনো কিছু পাওয়ার থাকে। তো সেই ব্যাপারটাকে বলা হয় বার্ন দ্য মিডনাইট অয়েল। সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করব, শি হ্যাড টু বার্ন দ্য মিডনাইট অয়েল টু ফিনিশ হার অ্যাসাইনমেন্ট। তাকে অ্যাসাইনমেন্টটা শেষ করতে রাত জেগে কাজ করতে হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটারটা কি, ধরো তুমি যদি মানে আক্ষরিক অর্থেই ধরো একটা জলের বাইরে যদি একটা তুমি মাছকে এনে ফেলো, জলের বাইরে তুমি যদি কোনো একটা মাছকে এনে ফেলো, তাহলে সেই মাছটার তো অবস্থাটা খুবই সঙ্গীন হয়ে যাবে, অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আনকমফোর্টেবল সিচুয়েশানে আমরা যদি পড়ে যাই, সেইটাকে আমরা এক্সপ্লেন করি এইভাবে, যা ফিশ আউট অফ ওয়াটার। ঠিক আছে, যে কোনো একটা আনকমফোর্টেবল পজিশন যেখানে ফিশ আউট অফ ওয়াটার বলা হতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে সেন্টেন্সে লিখবো, আই ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্য নিউ স্কুল। আমি নতুন স্কুলে খুবই অস্বস্তিতে পড়ছিলাম। ঠিক আছে, তো আরোভাবে আমরা লিখতে পারি, আমি জামাটা পরার সময় খুব অস্বস্তি বোধ করছিলাম। তো ধরো এই জামাটা আমাকে খুব অস্বস্তি দিচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, দিস ড্রেস ফিলস মি লাইক আ ফিশ আউট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার।
অর্থাৎ তোমরা যে কোনোভাবে এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারো, এটা একটা দারুণ ব্যাপার হবে। যেভাবেই তোমরা সেন্টেন্সটা ব্যবহার করো না কেন, সবসময় মাথায় রাখবে যে সেন্টেন্সটাই তোমরা পড়ছো বারবার বারবার পড়তে হবে। এই পৃথিবীতে ভালো রেজাল্ট করতে গেলে নতুন জিনিস যতটা না পড়ার দরকার পড়ে, পুরোনো জিনিসটা রিভিশন করার দরকার পড়ে। এইটা একটা বিগেস্ট সিক্রেট সরকারি চাকরি পাওয়ার। ঠিক আছে, এরপরে 105 নম্বরটা দেখবো হচ্ছে লেট স্লিপিং ডগস লাই। এটাও রিভিশন সিরিজ থেকে এনেছি। অ্যাভয়েড মেনশনিং আ সেন্সিটিভ ইস্যু, অর্থাৎ এমন কোনো একটা ইস্যু যে ইস্যুটা না তোলাই ভালো, পুরনো কাসুন্দি না ঘাটাই ভালো, সেটাকে বলা হয় লেট স্লিপিং ডগস লাই। অর্থাৎ যে ঘুমিয়ে আছে তাকে ঘুমোতেই দাও, তাকে জাগিও না। এটাকে হিন্দি থেকে অ্যাকচুয়ালি এসেছে। এটা স্লিপিং ডগসটা ইংরেজিতে বলা হয়, হিন্দিতে বলা হয় সোয়া হুয়া শের। ঠিক আছে, সোয়া হুয়া শের থেকে এসেছে। তো মিনিং হচ্ছে অ্যাভয়েড মেনশনিং আ সেন্সিটিভ ইস্যু। সেন্টেন্সটা কিভাবে আমরা করতে পারি, ডোন্ট ব্রিং আপ দ্য আর্গুমেন্ট এগেইন, লেট দ্য স্লিপিং ডগস লাই। সেই ঝগড়াটি আবার নাই তুলে আনা ভালো। এখানে আমরা সেন্টেন্সটা ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি, লেট দ্য স্লিপিং ডগস লাই। এরপরে হচ্ছে মিস দ্য বোট। ঠিক আছে, মিস দ্য বোট। মিস দ্য বোট মানে হচ্ছে কোনো ধরনের অপরচুনিটিটাকে নিতে গিয়ে অপরচুনিটি লুজ করে ফেলাকে আমরা বলি মিস দ্য বোট। ঠিক আছে, তো সেন্টেন্সে কিভাবে এটা দেখবো, আই মিস দ্য বোট অন সেল বিকজ আই ওয়েটেড টু লং। আমি বিক্রির সুযোগটা হারিয়ে ফেলেছি কারণ আমি অনেক সময় অপেক্ষা করেছিলাম। এটা সাধারণত একটা স্টক মার্কেট সিনারিও থেকে আমরা দেখতে পারি। যারা আজকে পড়াশোনা করছো, ভারতীয় অর্থনীতি পড়ছো, তাদেরকে এটা মাস্ট পড়তে হয়। মানে এটাতে অবশ্যই ট্রেডার হতে হয় না, কিন্তু পড়তে হয়। তোমরা জানো সেখানে একটা বাই সেল কনসেপ্ট থাকে। এবার কেউ যদি সেলটা করতে একটু লেট করে যায় অনেকটা প্রফিট বুক করার মানে আশায়, সেখানে যদি তারপরে স্টকের ভ্যালুটা পড়ে যায় তখন কিন্তু তাকে আবার অপেক্ষা করতে হবে। এবং আমি যে মুহূর্তে এখন ভিডিওটা রেকর্ড করছি, এখন ভারতীয় স্টক মার্কেটের অবস্থা খুব খুব খারাপ। হয়তো তোমরা অনেকেই রিলেট করতে পারবে ভিডিওটা যতক্ষণে তোমাদের অবধি পৌঁছবে। তাই এই মিস দ্য বোট কনসেপ্টটা কিন্তু আমাদের জীবন যাপনের সাথে অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত। যে যখন সুযোগ আসে তখন সেই সুযোগটা নেওয়া দরকার। যদি আমরা অপরচুনিটি মিস করে ফেলি তাহলে কিন্তু সারা জীবন অপেক্ষা করতে হতে পারে, কারণ জীবন বারবার কোনো সুযোগ দেয় না। তো সেই কনসেপ্টটা থেকে এসেছে মিস দ্য বোট। চলে আসছি 107-এ। 107 হচ্ছে ইন দ্য সেম বোট। আচ্ছা, এখানে বোট নিয়ে দুটো আমি পরপর রেখেছি। ইন দ্য সেম বোট হচ্ছে ইন দ্য সেম সিচুয়েশন অর প্রেডিকেমেন্ট, অর্থাৎ একই রকম একটা পরিস্থিতিতে থাকা, একই রকম একটা অবস্থায় থাকা, এটাকে আমরা বলি ইন দ্য সেম বোট। সেন্টেন্স কি, উই আর অল ইন দ্য সেম বোট হিয়ার, লেটস সলভ ইট টুগেদার। অর্থাৎ আমরা যখন একই সমস্যায় থাকি সেটাকেই বলি আমরা সেম বোট। ঠিক আছে, একই সমস্যাটাকে বেসিক্যালি সেম বোট বলা হয়। তো এখানে এই জন্য কথাটা বলা হচ্ছে যে উই অল আর ইন দ্য সেম বোট, আমরা প্রত্যেকেই সেম বোটেই আছি। তো চলো সমস্যাটার সমাধান করি। এরপরে 108 নম্বর সেন্টেন্সটাতে আসবো, যে এখানে বলা রয়েছে টেস্ট অফ ইউর ওন মেডিসিন। আর টেস্ট অফ ইউর ওন মেডিসিন মানে যেটাকে বাংলায় আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি নিজের মশলায় নিজেকেই ভাজা। ঠিক সেরকম, মানে তুমি যেভাবে অন্য কোনো মানুষকে ট্রিট করো সেভাবে যাতে তোমাকে ট্রিট করা হয় সেটাকে বলা হয় টেস্ট অফ ইউর ওন মেডিসিন। নিজের ওষুধের নিজেই টেস্ট করা। তো এটার মিনিংটা লেখা রয়েছে গেট ট্রিটেড দ্য সেম ওয়ে ইউ ট্রিট আদার্স, অর্থাৎ তোমার সঙ্গে সেই ব্যবহারটাই হবে যেটা তুমি অন্য কারোর সঙ্গে করবে। সেন্টেন্সে ব্যবহার করবো আমরা এইভাবে, হি ওয়াজ রুড টু হার বাট নাও হি ইজ গেটিং স্টেট টেস্ট অফ হিজ ওন মেডিসিন। সে তার সাথে খুব খারাপভাবে কথা বলেছিল, কিন্তু এখন সে তার মতোই আচরণ পাচ্ছে। এই সে তার মতোই আচরণ পাচ্ছে এই কথাটাই হচ্ছে টেস্ট অফ হিজ ওন মেডিসিন। ওকে, তার মতোই আচরণ পাচ্ছে, এই কনসেপ্টটা এখান থেকে এসেছে। এরপর 109 নম্বরে আমরা যাব। 109-এ চলে আসবো, প্রত্যেকে একটু দেখবে। 109-এ বলা রয়েছে ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ। অর্থাৎ তুমি কখনোই মানে কোনো কিছু ঘটার আগে এত দামোয়া বাজানোর কোনো দরকার হয় না। মানে তুমি যতক্ষণ না মুরগিগুলো তৈরি হচ্ছে ততক্ষণ অবধি তুমি তোমার চিকেন গুনো না। তো ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দে হ্যাচ, এই কথাটা কিন্তু জীবনেও খুব জড়িত। অর্থাৎ ডোন্ট অ্যাজিউম সামথিং উইল হ্যাপেন বিফোর ইট ডাজ, অর্থাৎ কোনো কিছু হওয়ার আগেই পজিটিভলি সেটাকে নিয়ে ভেবে নাচানাচি করার কোনো মানেই নেই। অর্থাৎ যেটাকে আমরা বলি প্রিম্যাচিওর সেলিব্রেশন, এটা প্রচুর পরিমাণে বলা হয়। এটা প্রিম্যাচিওর সেলিব্রেশনটাকে নিয়েই বলা হয়েছে, প্রিম্যাচিওর সেলিব্রেশন। অর্থাৎ কোনো কিছু ধরো হয়নি বাট তুমি তার আগেই অত্যন্ত সেলিব্রেট করছো, সেটা কিন্তু কোনো কোনো সময় বেদনাদায়ক হতে পারে। তো সেই প্রিম্যাচিওর সেলিব্রেশনের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো এটাকে কিভাবে আমরা করব চলো দেখে নিই। এখানে বিষয়টা হচ্ছে ডোন্ট অ্যাজিউম সামথিং উইল হ্যাপেন। তো এটাকে আমরা এইভাবে লিখবো, ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দ্য হ্যাচ, ইউ মাইট নট উইন দ্য কম্পিটিশন। কিছু ঘটার আগেই নিশ্চিত হওয়া উচিত নয় তুমি প্রতিযোগিতায় জিতবে না, এমনও হতে পারে। এরপর পুল আউট অল দ্য স্টপস, 110, পুল আউট অল দ্য স্টপস। তো এইটার কি মানে আমরা দেখবো। মানেটা হচ্ছে ডু এভরিথিং পসিবল টু অ্যাচিভ সামথিং,
অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্যে যা যা সম্ভব সব করা, ওটাকে আমরা বলি পুল আউট অল দ্য স্টপস। সেন্টেন্সের মধ্যে যদি এটাকে আমরা ব্যবহার করতে চাই, কিভাবে করব? উই আর পুলিং আউট অল দ্য স্টপস টু মেক দিস ইভেন্ট আ সাকসেস। আমরা এই ইভেন্টটিকে সফল করতে সব কিছু করার চেষ্টা করছি। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা না যখন এই সেন্টেন্সটা দেখছো এবং সেন্টেন্সটা বাংলা ট্রান্সলেশনটা দেখছো, তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একবার করে পড়ে নেবে। তাহলে কি হবে, তোমরা যখন এটাকে প্র্যাকটিস করবে এবং তোমরা যখন প্র্যাকটিস করার পরে তোমাদের মেইন এক্সামও যখন লিখবে, তখন তোমাদেরই সুবিধা হবে। এরপর আসছি 11 নম্বরটাতে, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। বল ইজ ইন ইউর কোর্ট আমাদের কি মানে হচ্ছে ইটস ইউর ডিসিশন আর রেসপন্সিবিলিটি নাও। অর্থাৎ তোমার কোর্টে বল আছে, যেটা আমরা শুনে এসেছি, সেটা নিজেদের রেসপন্সিবিলিটি আর নিজেদের ডিসিশনের মধ্যেই পড়ে, সেটাকেই বলা হয় বল ইজ ইন ইউর কোর্ট। ঠিক আছে, এটাকে কিভাবে করব? আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট। আমি আমার কাজ করেছি, এখন সিদ্ধান্ত তোমার। 112, ওয়ান্স ইন আ ব্লু মুন। ঠিক আছে, ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে খুব রেয়ার, ইটস আ রিভিশন সিন। ঠিক আছে, এটা রিভিশনে করে দিচ্ছি। ওয়ান্স ইন আ ব্লু মুন হচ্ছে ভেরি রেয়ারলি। সেন্টেন্স কি? হি ভিজিটস ওয়ান্স ইন আ ব্লু মুন, সো ডোন্ট মিস ইট। সে খুব বিরলভাবে আসে, মানে সে খুব রেয়ার আসে, খুব কম আসে, তাই এটা মিস করো না। হি ভিজিটস ওয়ান্স ইন আ ব্লু মুন, সো ডোন্ট মিস ইট। ঠিক আছে, এরপরে আসছি 113 নম্বরে, আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। অর্থাৎ ইট বেটার টু কিপ হোয়াট ইউ হ্যাভ দ্যান রিস্ক লুজিং ইট। ওকে, আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ মানে হচ্ছে তোমার কাছে যেটা আছে বেটার সেটাকে রাখা, রাদার দেন একটা রিস্ক নিয়ে সেটাকেও হারিয়ে ফেলা। মানে যেটুকু আছে সেটুকুকে নিয়ে থাকাটার কথা এখানে বলা হচ্ছে, যাতে সেটাও না হারিয়ে যায়। তো মিনিং কি? ইটস বেটার টু কিপ হোয়াট ইউ হ্যাভ দ্যান রিস্ক লুজিং ইট। আমরা এটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি কিভাবে? ডোন্ট গ্যাম্বল উইথ ইউর জব, আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। অর্থাৎ তোমার চাকরি নিয়ে বাজি ধরো না, যা আছে তা বজায় রাখা ভালো। এবার যদি তোমরা এইটার মানেটা বিচার করতে চাও, তাহলে বলতে চাইছে যে হাতে যে পাখিটা আছে সেটা অনেক ভালো, রাদার ওই গাছে যে দুটো পাখি আছে তার থেকে। কারণ গাছে যে দুজন আছে সে তোমার হাতে নেই। সুতরাং এটা না টাকা পয়সার দিক থেকেও একইভাবেই মানে মিনিংফুল। সেটা হচ্ছে হাতে যেটা আছে ভবিষ্যতে কি আসবে সেটাকে ভাবতে গিয়ে হাতেরটাকে নষ্ট না করাটাই ভালো, বুঝেছো তো? সেইটা আর কি বেটার, মানে মানে প্রিম্যাচিওর সেলিব্রেশনের এগেনস্টেই এটা করা। আচ্ছা, এরপর কিপ ইউর নোজ টু দ্য গ্রিন স্টোন। কিপ ইউর নোজ টু দ্য গ্রিন স্টোন মানে হচ্ছে ওয়ার্ক হার্ড উইদাউট ডিস্ট্রাকশনস। ঠিক আছে, ওয়ার্ক হার্ড উইদাউট ডিস্ট্রাকশনস মানে কোনো রকম কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করা, কঠোর পরিশ্রম করাটাকে বলা হয় ওয়ার্ক হার্ড উইদাউট ডিস্ট্রাকশনস। ইফ ইউ কিপ ইউর নোজ টু দ্য গ্রিন স্টোন ইউ উইল সাকসিড। ইফ ইউ কিপ ইউর নোজ টু দ্য গ্রিন স্টোন ইউ উইল সাকসিড। অর্থাৎ বলে না যে গ্রাইন্ড হার্ডার, এটাকে গ্রাইন্ড বলা হয়। দেখো এখানে এই লাইনটা তোমরা প্রত্যেকেই শুনেছো, গ্রাইন্ড হার্ডার। দেখবে অনেক আইএএস আইপিএস অফিসার বা যারা একটা বড় চাকরি পান, তারা অনেক ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে যখন তাদের সাকসেস স্টোরি শেয়ার করেন, তারা অনেক ক্ষেত্রেই লেখেন যে আমি প্রচণ্ড পরিমাণে গ্রাইন্ড হার্ডার করেছি। তো গ্রাইন্ড হার্ডার মানে হচ্ছে নিজেকে পেশা, ঠিক আছে, মানে নিজেকে জাস্ট পিছিয়ে পিছিয়ে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, নিজেকে ভেঙে ভেঙে নতুন লেভেলে নিয়ে যাওয়া। ওইটা থেকে এই গ্রাইন্ড স্টোন কথাটা এসেছে, যে কিপ ইউর নোজ টু দ্য গ্রাইন্ড স্টোন। ওকে, তো ওয়ার্ক হার্ড উইদাউট ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন ছাড়া কাজ করো। সেন্টেন্স হচ্ছে ইফ ইউ কিপ ইউর নোজ টু দ্য গ্রিন স্টোন ইউ উইল সাকসিড। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। চলে আসছে 115 নম্বরে, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে যেটা মেইন ইস্যু সেটাকে অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেইন ইস্যু, অর্থাৎ যেটা মেইন সেইটাকে না বলা। এটা একটা রিভিশন সিরিজ থেকে। তো সেন্টেন্স হচ্ছে স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ডিরেক্টলি। মূল বিষয়ে কথা না বলে পিছু হটো না, সরাসরি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, অ্যাভয়েড টকিং দ্য মেইন ইস্যু, অর্থাৎ আমাদের যেটা মেইন ইস্যু আমরা সেই মেইন ইস্যুটাকে দিয়ে কথা বলাটাকে কিন্তু সরিয়ে রাখছি, আমাদেরকে আমাদের মেইন ইস্যু নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তো বিট অ্যারাউন্ড দ্য বুশ হচ্ছে আসল কথাটা বলা, কারণ অনেকেই আছে যারা কথা ঘুরিয়ে বলে, তাদের জন্য এই ধরনের ইডিয়ামসগুলো তৈরি হয়েছে। এরপরে ইডিয়ামস আর ফ্রেজেসটা হচ্ছে লেপার্ড কান চেঞ্জ ইট স্পট। তো এইটা কি, লেপার্ড কান চেঞ্জ ইট স্পটসকে দিয়ে আমরা আরও ডিফারেন্ট সেন্টেন্স করতে পারি। এর আগেও আমরা দু একটা সেন্টেন্স দেখেছি, সেটা হচ্ছে পিপল ক্যান চেঞ্জ দেয়ার ইনহেরেন্ট নেচার, অর্থাৎ মানুষ দিনের শেষে নিজেদের প্রকৃতি বদলায় না। তো এখানে আমরা এইভাবে লিখেছি, ডোন্ট ট্রাস্ট হিম, আর লেপার্ড কান চেঞ্জ ইট স্পটস। ওনাকে বিশ্বাস করো না, লেপার্ড কখনোই নিজেদের মানে নিজের প্রকৃতি বদলায় না, যেমন তেমনি মানুষও নিজের প্রকৃতি বদলায় না।
117 দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মানে হচ্ছে দ্য ওয়ান হু স্টার্টস আর্লি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ। দ্য ওয়ান হু স্টার্টস আর্লি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ। উই নিড টু লিভ আর্লি, অর্থাৎ যে আগে শুরু করে সেই জীবনে কিছু পায়। তো উই নিড টু লিভ আর্লি, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে, প্রথমে যে বের হয় তারই লাভ। এরপর যদি এটার সঙ্গে ওই শব্দটা আবার বিশেষ যায় না, আগে গেলে বাঘে খায় পরে গেলে শোনা পায়, আবার ওই যে কথাটা আমরা বাংলায় যে প্রবাদটা শুনেছি তার সাথে এই প্রবাদটা কিন্তু আবার পুরোপুরি অ্যান্টি। সুতরাং এটাও মাথায় রাখবে যখন কোনো প্রবাদ বাক্য আমরা পড়ছি, যখন কোনো প্রবাদ বাক্য আমরা রিভিশন করছি, তার মানে বাস্তবিক জীবনে সব প্রবাদ বাক্যেরই যে প্রচন্ড পরিমাণের ইউসেজ আছে তা নয়, এটা একটা রিয়েলিটি। তো হিট দ্য নেইল অন দ্য হেড, হিট দ্য নেইল অন দ্য হেড এর মানে কি? Describe exactly what is causing the situation or problem. Hit the nail on the head. তো you hit the nail on the head with your explanation, অর্থাৎ যখন যেটা দরকার একদম টু দ্য পয়েন্ট আনসার বলে দেওয়াটা কি বলা হয়? হিট দ্য নেইল অন দ্য হেড। এরপর হচ্ছে বার্ন ব্রিজেস, ঠিক আছে? এরপর হচ্ছে বার্ন ব্রিজেস। বার্ন ব্রিজেস মানে হচ্ছে কোনো সম্পর্ককে পুরোপুরি নষ্ট করে দেওয়া, ঠিক আছে? ইটস অলসো ফ্রম দ্য রিভিশন। তো ডোন্ট বার্ন ব্রিজেস উইথ ইউর ফর্মার এমপ্লয়ার, ইউ মে নিড দেম লেটার। তোমার পুরনো চাকরিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না, তুমি পরে তাদের প্রয়োজন হতে পারে। লক্ষ্য করে দেখবে বার্ন ব্রিজেসের সেম কনসেপ্ট আমি এর আগেও তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু সেখানে উদাহরণটা আলাদা ছিল, এখানে উদাহরণটা আলাদা, ঠিক আছে? সবসময় যেন আমি ডিফারেন্ট উদাহরণ দিয়েও তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জাস্ট টু গেট দ্য রিভিশন ইনাফ। তো ডোন্ট বার্ন ব্রিজেস উইথ ইউর ফর্মার এমপ্লয়ার, ইউ মে নিড দেম লেটার। তো তোমার পুরনো চাকরিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। বার্ন ব্রিজেস মানে যে কোনো সম্পর্ককে নষ্ট করে দেওয়া। এরপর হচ্ছে ক্রাই উলফ। ক্রাই উলফ বলতে উলফের যে কান্না, অর্থাৎ যেভাবে তারা কাঁদে একটা যে কোনো নেকড়ে, সেটা হচ্ছে রেইজ আ ফলস অ্যালার্ম, ঠিক আছে? রেইজ আ ফলস অ্যালার্ম মানে হচ্ছে, আমি একটু সহজে যদি ক্রাই উলফটা তোমাদেরকে এমনভাবে পড়াতে চাই যেটা তোমাদের মনে থাকবে, তাতে একটা গল্প বলতে হতে পারে। আমরা খুব ছোটোবেলায় একটা রাখালের গল্প পড়েছিলাম, যে রাখাল প্রত্যেক মুহূর্তেই বাঘ আসছে বলে চিৎকার করতো, এবং একদিন সত্যি সত্যি বাঘ এলো, কিন্তু মানুষ আর তাকে বিশ্বাস করলো না। তো এই যে সে প্রতিদিন বাঘ আসছে বলে চিৎকার করতো, সেটাকেই আমরা কিন্তু এখানে ক্রাই উলফ বলছি। একদম এক্স্যাক্টলি ওই ঘটনাটাই ক্রাই উলফ। তুমি তোমার চারপাশে অনেক মানুষজনকে দেখবে যে ঘটনাটা ঘটেনি সেটা নিয়ে বারবার করে মানে সমস্যা সৃষ্টি করছে, কিন্তু যেদিন ঘটনাটা ঘটবে সেদিন আর সে কিন্তু কাউকে পাশে পাবে না, সেটাকে ক্রাই উলফ বলা হয়। তো ইফ ইউ কিপ ক্রাইং উলফ, নো ওয়ান উইল বিলিভ ইউ ওয়েন ইউ আর সিরিয়াস। অর্থাৎ তুমি যদি বারবার মিথ্যে কথা বলো, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না যখন সত্যি কিছু ঘটবে। ওকে, এরপরে 121টা দেখবো, মেক আ মাউন্টেন আউট অফ আ মোহিল, ঠিক আছে? মেক আ মাউন্টেন অফ আ মোহিল মানে কি? এটা আমরা আগে দেখেছি, সেটা হচ্ছে যে কোনো স্মল ইস্যুকে বড় করা। মানে যে ইস্যুটা খুবই স্মল কিন্তু সেই ইস্যুটাকে টেনে টুনে বেশ বড় করা, ওটাকে বলা হয় মেক আ মাউন্টেন আউট অফ আ মোহিল। তো সেন্টেন্সে কি দেখবো? ডোন্ট মেক আ মাউন্টেন আউট অফ আ মোহিল, ইটস নট দ্যাট বিগ অফ আ ডিল। ছোটোখাটো কোনো বিষয়কে এতটাও বড় করো না, এটা তেমন কিছু নয়। নেক্সট, অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে হাত আর পা যদি বলে থাকে। এইটা বেশ ফেমাস একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। তোমাদের আমি যতগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস করাচ্ছি এবং রিভিশন করাচ্ছি টোটালি 300টার মধ্যেই, আশা করছি কিছু ভাগ্য ভালো থাকলে কমন পেয়ে গেলে, কারণ সবই কমন যোগ্য, মোটামুটি সব কটাই কোনো না কোনো এক্সামে এসেছে। তো মিনিং হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, আর্ম অ্যান্ড লেগ হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। ওকে, কোনো কিছুতে আর্ম অ্যান্ড লেগ কথাটা বলা হচ্ছে মানে জিনিসটা বেশ দামি, খুব এক্সপেন্সিভ জিনিসকেই আর্ম অ্যান্ড লেগ বলা হয়, ঠিক আছে? তো তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, এটাকে কীভাবে লিখবো সেটা একটু আমরা দেখে নেবো। বলা হচ্ছে দ্য নিউ ফোন কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ বাট ওয়াটস ইট। নতুন ফোনটি খুব দামি, কিন্তু মানে এটা খুবই মূল্যবান। ফোনটা প্রচণ্ড দামি কিন্তু বড্ড এক্সপেন্সিভ, কিন্তু এটা ভাই আমার ভালো লেগেছে, ব্যাপারটা এরকম। এবার তোমরা অনেকেই নিজেরা ডিসাইড করে নাও কোন ফোনটার ক্ষেত্রে এই আর্ম অ্যান্ড লেগ কথাটা যায়, এক্স্যাক্টলি কোন ফোনের ক্ষেত্রে। এরপর 123, অ্যান অ্যাপেল অফ ওয়ানস আই। অ্যান অ্যাপেল অফ ওয়ানস আই মানে হচ্ছে সামওয়ান হু ইজ চেরিশড অ্যাবভ অল আদার্স, ঠিক আছে? অ্যাপেল অফ ওয়ানস আই মানে চোখের মণি, খুব বাংলা ভাষায়, ঠিক আছে? আমরা চোখের মণি শব্দটা তো প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, সেটাকে আমরা অ্যাপেল অফ ওয়ানস আই বলি। তো সামওয়ান হু ইজ চেরিশড অ্যাবভ অল আদার্স, তো এটা হতে পারে হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, ঠিক আছে? তার মেয়ে তার চোখের মণি, হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই। এরপর 124 দেখবো, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেটের কনসেপ্টটা আমি তোমাদেরকে এর আগেও বুঝিয়েছি, একটু ডিটেলে বুঝিয়েছি, যে স্টক মার্কেটের কনসেপ্ট, তাই শুধু সেন্টেন্সটা দেখাচ্ছি। ইটস রিস্কি টু ইনভেস্ট অল ইউর মানি ইন ওয়ান কোম্পানি, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট।
অর্থাৎ এক কোম্পানিতে সমস্ত টাকা বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, সব কিছু একত্রিত করে রেখো না। এরপর 125 টু ইচ দেয়ার ওন। 125 আমরা দেখতে পাচ্ছি টু ইচ দেয়ার ওন। টু ইচ দেয়ার ওনের অর্থ কি? টু ইচ দেয়ার ওনের অর্থ হচ্ছে এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্সেস, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক মানুষেরই নিজস্ব নিজস্ব পছন্দ আছে। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্সেস। তো আই ডোন্ট লাইক লাউড মিউজিক সেন্টেন্সে দেখছি, আই ডোন্ট লাইক লাউড মিউজিক বাট টু ইচ দেয়ার ওনস। আমি জোরে সঙ্গীত পছন্দ করি না, তবে প্রত্যেকের একটা আলাদা রুচি থাকে। খুব সত্যি কথা। চলে আসছি 126-এ, সম্ভবত 126 নম্বরে তোমরা যে কথাটা দেখতে পাচ্ছ, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এইটাই হয়তো তোমরা খুব ছোটবেলায় গল্পের বইতেও পড়েছো। রোলিং স্টোন গ্যাদার নো মস মানে হচ্ছে পাথর, যে পাথর নদীতে বয়ে যায় তাতে শ্যাওলা ধরে না। তো পার্সন হু ডাজন্ট সেটেল ইন ওয়ান প্লেস নেভার গ্রোজ রুটস, ঠিক আছে? অর্থাৎ যে মানুষটা কনস্ট্যান্টলি কোনো জায়গাতেই সেটেল করে না, তার কখনো কোনো তার জীবনে কোনো কিছু স্থির থাকে না, তার কিন্তু বিপদ আছে, এটা বলা হচ্ছে। সেন্টেন্সে কিভাবে লিখবো? হি কনস্ট্যান্টলি চেঞ্জিং জবস গেস হি বিলিভস দ্য রোলিং স্টোন গ্যাদার নো মস। তো সে সারাক্ষণই বিশ্বাস করে যে যা চাকরি চেঞ্জ করে সে এক জায়গায় স্থির থাকে না, বারবার চাকরি চেঞ্জ করে। তো ধরে নেওয়া যায় সে বিশ্বাস করে একটি গড়ানো পাথরে কখনো কোনো শ্যাওলা জন্মায় না। এবার দেখো রোলিং স্টোন গ্যাদার্স নো মসের পজিটিভ অ্যাসপেক্ট আছে, নেগেটিভ অ্যাসপেক্টও আছে। ধরো তুমি আজকে 4টে চাকরি চেঞ্জ করলে, তাতে তোমার জীবনে ভালো হতে পারে, আবার 4টে চাকরি চেঞ্জ করে তুমি জীবনে অন্ধকারেও চলে যেতে পারো। তো এটা আমি তোমাদের উপর ছাড়ছি, তোমরা তোমাদের জীবন দিয়ে ডিসাইড করো রোলিং স্টোন গ্যাদার্স নো মসটা কার জীবনে কিভাবে কাজ করবে। 127-এ আসছি, ইটস নট রকেট সায়েন্স। 127-এ বলা হচ্ছে ইটস নট রকেট সায়েন্স, ইটস নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইটস নট রকেট সায়েন্স, ইটস নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সেন্টেন্সে মানে এটা কোনো রকেট সায়েন্স নয়, অর্থাৎ এটা খুব একটা কঠিন নয়। সেন্টেন্সে কিভাবে লিখবো? ইটস রিয়েলি সিম্পল, ইউ জাস্ট নিড টু ফোকাস, ইটস নট আ রকেট সায়েন্স। এটা খুবই সহজ, তোমাকে শুধু একটু মনোযোগ দিতে হবে, এটা কঠিন কিছু না। আ হাউস অফ কার্ডস, হাউস অফ কার্ডসটা বেশ ইম্পর্টেন্ট, এখানে 128-এ রয়েছে। আর সিচুয়েশন আর স্ট্রাকচার দ্যাট ইজ আনস্টেবল, অর্থাৎ এমন কোনো একটা অবস্থা বা সিচুয়েশন যেটা ঠিকঠাক নয়, পরিস্থিতিটা খুবই আনস্টেবল। তো দ্য কোম্পানিজ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ দ্য হাউস অফ কার্ডস, এনি স্মল প্রবলেম কুড ব্রিং ইট ডাউন। অর্থাৎ কোম্পানির আর্থিক পরিস্থিতি খুব অনিশ্চিত, ছোট একটি সমস্যা তা ধ্বংস করে দিতে পারে। এবার তোমাদেরকে একটু বলে দিই হাউস অফ কার্ডস বলতে কি বলতে চাইছি। তোমরা অনেক সিনেমা বা অনেক জায়গায় দেখেছো এরকম একটা টেবিল থাকে, সেই টেবিলের ওপর এইরকমভাবে তাস দিয়ে দিয়ে ঘর বানানো থাকে, ঠিক আছে? তো তাসের ঘর বলে না যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তাসের ঘরেরই ইংরেজিটা হচ্ছে হাউস অফ কার্ডস। ওকে, আমি যেগুলোর বাংলা বলা পসিবল সেগুলো বলে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় ভবিষ্যতে রিভিশন করতে। এরপরে 129 জাম্প দ্য গান, মিনিং হচ্ছে স্টার্ট সামথিং টু আর্লি, কোনো কিছু খুব তাড়াতাড়ি শুরু করে ফেলা, হয়তো একটু সময় নিলে হতো। উই আর নট রেডি ইয়েট, ডোন্ট জাম্প দ্য গান, আমরা এখনো প্রস্তুত নই, তাড়াহুড়ো করো না। উই আর নট রেডি ইয়েট, সো জাম্প দ্য গানটা হবে উই আর নট রেডি ইয়েট। তো জাম্প দা গানটা এইভাবে করা যেতে পারে। এরপর হচ্ছে ধরো জাম্প দা গানের একটা খুব, আমি তোমাদেরকে একটা সেন্টেন্স বলে রাখছি, তোমরা এটাকেও নিজেরা প্র্যাকটিস করতে পারো, যে পরীক্ষার সিলেবাস শেষ করার আগে মক টেস্ট দেওয়ার কোনো মানে হয় না। অর্থাৎ তুমি কোনো কিছু একটা না পড়েই তুমি আগেই মক টেস্টে চলে গেলে সেটা কিন্তু খুব আনহেলদি। তোমরা সেটাকে তোমাদের মতো লিখতে পারো যে ফিনিশ ইউর প্রিপারেশন ফার্স্ট। এবার 130 গেট সামথিং অফ ইউর চেস্ট। গেট সামথিং অফ ইউর চেস্ট মানে বুক থেকে সরিয়ে দাও, খুব বাংলা ভাষা। অর্থাৎ এক্সপ্রেস ওয়ার্ডস বদারিং ইউ, যেটা তোমাকে খুব চাপ দিচ্ছে সেটাকে এক্সপ্রেস করো, সেটা বলো, শেয়ার করো। সেন্টেন্সে কিভাবে এটা লিখতে পারি? ইটস বিন বদারিং মি ফর ডেজ অ্যান্ড আই জাস্ট নিড টু গেট ইট অফ মাই চেস্ট। আমাকে দিন দিন চিন্তা করছি, আমি এখন কথা বলতে চাই। 131 হচ্ছে হিট দ্য জ্যাকপট, যেটা অলরেডি খুব ফেমাস একটা কোট। টু বি ভেরি সাকসেসফুল অর লাকি, হি হিট দ্য জ্যাকপট ওয়েন হি ওন দ্য লটারি। সে লটারি জিতে বিরাট ভাগ্যবান হলো। হি হিট দ্য জ্যাকপট ওয়েন হি ওন দ্য লটারি, টু বি ভেরি সাকসেসফুল অর লাকি, ঠিক আছে? তো এটাই হচ্ছে হিট দ্য জ্যাকপট। আচ্ছা, এরপরে কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড আমি আগে করিয়েছি, এখানে আবার সুন্দর করে আরেকবার ডিভিশন করিয়ে দিচ্ছি। হোপ ফর আ পজিটিভ আউটকাম, অর্থাৎ আমরা ফিঙ্গার ক্রসড করছি মানে আমরা কিছু একটা ভালো হবে সেই আশায় কিছু একটা এক্সপেক্ট করছি। তো কিপ ইউর ফিঙ্গার ক্রসড ফর মাই ইন্টারভিউ টুমোরো, আমার সাক্ষাৎকারের জন্য আশা রাখো, শুভকামনা রইল। 133 হচ্ছে অন ক্লাউড 9, মিনিং কি ভেরি হ্যাপি। শি ওয়াজ অন ক্লাউড 9 আফটার রিসিভিং দ্য জব অফার। ওকে, ভেরি হ্যাপি, শি ওয়াজ অন ক্লাউড 9 আফটার রিসিভিং দ্য জব অফার, সেই চাকরির প্রস্তাব পেয়ে খুব খুশি ছিল। 134 টিপ অফ দ্য আইসবার্গ, ঠিক আছে? টিপ অফ দ্য আইসবার্গ মানে আমি এর আগেও বুঝিয়েছি, এটা যদি আইসবার্গ হয়, এখানে যদি সমুদ্রের জল হয়,
এইটুকু দেখা যাচ্ছে মানে নিচে আরো বড় ব্যাপার আছে, ঠিক আছে। তো আইসবার্গ মানে হিমশৈল, যেটাতে কখনো টাইটানিক ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল, তো সেটাকে আমরা বেসিক্যালি আইসবার্গ বলে থাকি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে স্মল পার্ট অফ মাচ লার্জার প্রবলেমস। সো হোয়াট উই আর সিইং ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আমরা যা দেখছি তা কেবল বরফের চূড়া, সমস্যা অনেক বড়। 135 হচ্ছে হট ওয়াটার ইন হট ওয়াটার, মানে হচ্ছে ইন ট্রাভেল, গরম জলে থাকা মানে হচ্ছে ইন ট্রাভেল বেসিক্যালি। তো হি ইজ ইন হট ওয়াটার ফর বিং লেট টু দ্য মিটিং, সে মিটিংয়ে দেরি করার কারণে বিপদে পড়েছে। তোমরা এটাকে তোমাদের মতো করেও লিখতে পারো। 136 পুট আ সক ইন ইট। পুট আ সক ইন ইট মানে হচ্ছে টেল সামওয়ান টু বি কোয়াইট, কাউকে চুপ করতে বলাকে বলা হয় পুট আ সক ইন ইট, টেল সামওয়ান টু বি কোয়াইট, অর্থাৎ জাস্ট প্লিজ বি সাইলেন্ট, যেটা তোমরা বলতে পারো। তো স্টপ টকিং অ্যান্ড পুট আ সক ইন ইট, কথা বলা বন্ধ করো এবং চুপ হও, আমরা এইভাবে এটা লিখতে পারি, ঠিক আছে। স্টপ টকিং এবং পুট আ সক ইন ইট। আচ্ছা এইটা একটু বলি, পুট আ সক ইন ইট কথাটা কিন্তু একটু রুট সেন্সে ব্যবহার করা হয়। এবার যেহেতু ইডিয়ামস আর ফ্রেজেস তো হাইলি খুব শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ না, ইডিয়ামস আর ফ্রেজেস অর্থাৎ প্রবাদ বাক্য তো আমার তোমার আমাদের ঘর থেকেই তৈরি হয়, সেই জন্য মাঝে মধ্যে রুড এবং ইনফর্মাল হতে পারে প্রবাদ বাক্য। আচ্ছা 137 আ স্টর্ম ইন এ টি কাপ। আ স্টর্ম ইন এ টি কাপ মানে হচ্ছে লট অফ ফার্স ওভার এ স্মল প্রবলেম, একটা ছোট সমস্যাকে নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা করা, সেটাকে আমরা বলি স্টর্ম ইন এ টি কাপ। তো ইট ওয়াজ জাস্ট এ স্টর্ম ইন এ টি কাপ, নাথিং রিয়েলি হ্যাপেন। এটা ছিল পেটের মধ্যে ঝড়, আসলে কিছুই হয়নি। সো ইট ওয়াজ জাস্ট স্টর্ম ইন এ টি কাপ, নাথিং রিয়েলি হ্যাপেন, মানে জিনিসটা দেখে মনে হচ্ছিল একটা বিশাল কিছু হতে চলেছে, বাট আসলে কিছুই হয়নি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর 138 লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আমি বারবার ডিভিশন করে দিচ্ছি এই কারণেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিভিল আ সিক্রেট, ঠিক আছে। রিভিল আ সিক্রেট, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। সে একটা সিক্রেট রিভিল করে দেওয়াকেই আমরা বলি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তো সে গোপন পার্টির কথাটা ফাঁস করে দিল। আর এটার বাংলা হচ্ছে ঝুলি থেকে বিড়াল বের করা। আচ্ছা এরপর 139 বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, অর্থাৎ টেক অন মোর দ্যান ইউ ক্যান হ্যান্ডেল, মানে যতটা তুমি হ্যান্ডেল করতে পারবে তার থেকেও বেশি নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হবে, ডোন্ট বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, ম্যানেজ ইউর টাস্ক ওয়াইজলি, অর্থাৎ এখানে এটা পজিটিভ সেন্সে বলেছে, শুনে হয়তো তোমরা অনেক অবাক হবে যে আচ্ছা যতটা নিতে পারবো তার থেকেও বেশি নিতে বলা হচ্ছে কেন। তো এবার সেন্টেন্সে আমরা লিখলাম যে ডোন্ট বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, ম্যানেজ ইউর টাস্ক ওয়াইজলি, তুমি যা পারবে তার থেকে বেশি কাজ নিও না, তোমার কাজগুলি সঠিকভাবে পরিচালনা করো। অর্থাৎ আমরা মেন যখন লেখাটা লিখছি সেখানে কিন্তু আমরা আবার এই কথাটা যুক্তিগ্রাহ্য বা যুক্তিতর্কের মাধ্যমে লিখে দিলাম যে না, যতটা পারবো তার ওজনের থেকে বেশি বলার কোনো মানে হয় না। এরপরে 140 ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট। এটা হচ্ছে ডিল উইথ দ্য প্রবলেম ওয়েন ইট অ্যারাইজেস, ক্রস দ্য ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ প্রবলেমটা যখন আসবে তখনই প্রবলেমটাকে নিয়ে ডিল করো, ঠিক আছে। মানে প্রবলেমটা এখন অব্দি এক্সিস্টই করছে না, তুমি তার আগেই প্রবলেমটাকে নিয়ে প্রচুর পরিমাণে একটা চিন্তা ভাবনা করছো, তুমি তার আগেই খুব চাপ নিয়ে আছো, তো সেটা করতে এখানে না করা হচ্ছে। ওকে, তো ডিল উইথ দ্য প্রবলেম ওয়েন ইট অ্যারাইজেস এটাই বলা হচ্ছে, ঠিক আছে। তো ডিল উইথ দ্য প্রবলেম ওয়েন ইট অ্যারাইজেস, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম নাও, উই উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন উই কাম টু ইট। এখন চিন্তা করো না, সমস্যা হলে আমরা সমাধান করে দেবো। 141 as light as rain, তো perfectly fine, healthy or correct, after the rest I will be as right as rain, অর্থাৎ as right as rain মানে হচ্ছে খুব সুন্দর থাকা, হেলদি থাকা এবং অনেক ব্যাপারে তার বক্তব্য বা ওপিনিয়নটা যাতে ঠিক আছে কিনা সে ঠিক রাখা, বক্তব্য ওপিনিয়নকে ঠিক রাখা, ওটাকেও আমরা as right as rainই বলে থাকি, ঠিক আছে। তো বলা হচ্ছে বিশ্রামের পর আমি তাহলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবো। এবার 142 পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ রিলাই এন্টায়ারলি অন ওয়ান থিং। এটা আমি আর ডিটেলে পড়াচ্ছি না, এটা আমি বেশ সুন্দর করে পড়িয়েছিলাম। তো ডোন্ট পুট ইউর অল ইউর এগ ইন ওয়ান বাস্কেট, ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্টস, এক স্থানে সব কিছু রেখো না, তোমার বিনিয়োগগুলি বৈচিত্র্যময় করো। আচ্ছা এরপর বার্কিং অফ দ্য রং ট্রি, অর্থাৎ এটা একটা রিভিশন সিরিজের প্র্যাকটিস। পার্সুইং আ মিস্টেকেন আর মিসগাইডেড কোর্স অর অ্যাকশন, ঠিক আছে। পার্সুইং আ মিস্টেকেন আর মিসগাইডেড কোর্স অর অ্যাকশন মানে হচ্ছে ইউ আর বার্কিং অফ দ্য রং ট্রি ইফ ইউ থিঙ্ক আই এম টু ব্লেম ফর দ্যাট, তুমি ভুল পথে যাচ্ছ যদি মনে করো আমি এর জন্য দায়ী, ঠিক আছে। তুমি ভুল পথে যাচ্ছ যদি মনে করো আমি এর জন্য যাই। পার্সুইং আ মিস্টেকেন আর মিসগাইডেড কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটা ধরো অলরেডি এক্সিস্ট করছে না সেটাকে, সেই জিনিসটাকে নিয়ে মিস্টেক করা।
144 দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এটা আমি অলরেডি আরেকবার প্র্যাকটিস সিরিজে করাচ্ছি। ইটস ইউর ডিসিশন আর রেসপন্সিবিলিটি। ঠিক আছে, ইডিয়ামস আর ফ্রেজেসের ক্ষেত্রে মোস্টলি যেটা হয় আমাদেরকে রিভিশনটা যথেষ্ট বেশি রকম করতে হয়। সেম কোয়েশ্চেনের রিভিশন 2বার 3বার 4বার 5বার করতে হয়, কারণ ইডিয়ামস আর ফ্রেজেসে মোস্টলি কোয়েশ্চেনগুলো রিভিশন মেথডটাকেই কমন পড়ে। তো আই হ্যাভ ডান মাই পার্ট, নাও বল ইজ ইন ইউর কোর্ট। আমি আমার কাজ করেছি, এখন সিদ্ধান্ত তোমার। ঠিক আছে, এরপরে হচ্ছে মেক আ লং স্টোরি শর্ট। মেক আ লং স্টোরি শর্ট মানে হচ্ছে কোনো কিছুকে সামারাইজ করা, অর্থাৎ সংক্ষেপে বলা। তো মেক আ লং স্টোরি শর্ট, উই ডিড নট উইন দ্য কন্ট্রাক্ট। দীর্ঘ গল্পটি সংক্ষেপে বলতে গেলে আমরা চুক্তি জিতিনি, মানে পুরো ঘটনাটা না বলে আমি এটুকুই বলছি, আমরা চুক্তিটা জিতিনি। টু মেক আ লং স্টোরি শর্ট, উই ডিড নট উইন দ্য কন্ট্রাক্ট। 146 টেক দ্য বুল বাই হর্নস। টেক দ্য বুল বাই হর্নস মানে হচ্ছে কনফ্রন্ট আ ডিফিকাল্ট সিচুয়েশন বোল্ডলি। কনফ্রন্ট আ ডিফিকাল্ট সিচুয়েশন বোল্ডলি। She took the bull by the horns and solved the issue herself. সে সাহসী হয়ে সমস্যার সম্মুখীন নিজেই হয়েছে। টেক দ্য বুল বাই হর্নস মানে নিজের দায়িত্বে নিজে কাজ করা, বাংলা কথা। 147 বলা রয়েছে হ্যাভ আ হার্ট অফ গোল্ড। হ্যাভ আ হার্ট অফ গোল্ড মানে আমরা জানি খুব কাইন্ড হওয়া, খুব জেনারেস হওয়া, সোনার মতো একটা মানুষ, মানে স্বর্ণ হৃদয়। তো সেন্টেন্স হচ্ছে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, অলওয়েজ হেল্পিং আদার্স ইন নিড। তার হৃদয় সোনার মতো, সবসময় অন্যদের সাহায্য করে। 148 দ্য রাইটিং অন দ্য ওয়াল। রাইটিং অন দ্য ওয়াল মানে হচ্ছে, মানে এখানে তো দেওয়াল লিখন বলা রয়েছে। রাইটিং অন দ্য ওয়াল মানে হচ্ছে ক্লিয়ার সাইন দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। ওকে, অর্থাৎ এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে এটা মানে খারাপ হতে চলেছে। এটা কোথা থেকে এসেছে? খুব সুন্দর একটা গল্প আছে। যদি তোমরা বিদেশি হরর সিনেমাগুলো দেখো, তোমরা অর্ধেক হরর সিনেমায় দেখবে দেওয়ালে কিংবা মিররে, আয়নাতে দেখবে বিভিন্ন যে এন্টিটিগুলো হয় যারা ধরো ডিস্টার্ব করে, ভূত প্রেত বা যাই হোক হরর সিনেমাগুলোতে, তারা দেখবে দেওয়ালে লিখে দিয়ে চলে যায় যে আমি এই দিন আসছি, ওই দিন আসছি। এক্স্যাক্টলি এটা একটা এনশিয়েন্ট জিনিস, সেটা থেকেই রাইটিং অন দ্য ওয়াল এসেছে। তবেই জিনিসটা খুব দেখো একটা নেগেটিভ জিনিসকে বোঝাচ্ছে, আর ক্লিয়ার সাইন দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। আচ্ছা, কোম্পানিজ ফাইন্যান্সিয়াল ট্রাভেলস ওয়্যার দ্য রাইটিং অন দ্য ওয়াল। এই কোম্পানির আর্থিক সমস্যাগুলো ছিল আগাম বিপদের সংকেত। এরপর 149 অফ ব্লেসিংস ইন ডিসগাইজ। ব্লেসিংস ইন ডিসগাইজ আমি আগেও করেছি, এটা রিভিশন। Something that initially seems bad but turns out to be good. Losing my job was a blessing in disguise. চাকরি হারানো এক ধরনের আশীর্বাদ ছিল। I found a better opportunity. আমি আরো ভালো সুযোগ পেয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে at the drop of a hat. At the drop of a hat মানে হচ্ছে immediately without any delay. At the drop of a hat. এটা কিভাবে ব্যবহার করবে? এটাকে এভাবে ব্যবহার করবে, she will help at the drop of a hat whenever you need her. যখনই তোমার প্রয়োজন হবে সে অবিলম্বে সাহায্য করবে। she will help at the drop of a hat. আচ্ছা, যেটাই করবে এখানে অ্যাট যাতে থাকে তবে কি সেন্টেন্সটা দাঁড়াবে। ঠিক আছে, at the drop of a hat whenever we will need her. এই ছিল আজকে আমাদের 50টা প্র্যাকটিস কোয়েশ্চেন্স, ইডিয়ামের প্র্যাকটিস সেট 3, যেখানে আমরা বেশ কিছু নতুন ইডিয়াম জানলাম, বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামসকে আমরা রিভাইজ করলাম। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে, সেখানে আমরা প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব।